রাজ্যের ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সেই ভোটার লিস্টে আমাদের জেলায় ড্রাফটে ছিল 21,49,333 ভোটার। তার মধ্যে থেকে ডিলেটেড হয়ে গেছে 16,117 উত্তর দিনাজপুর জেলা, এবং আন্ডার এডজুডিকেশন আসছে 4,80,280। ডিলেটেড হয়ে গেছে 16,117। যারা ডিলেটেড হয়েছে তারা সবাই ডকুমেন্ট জমা দিয়েছে। আন্ডার এডজুডিকেশন যেটা আছে 4,80,280, এটা সবগুলাই এর লজিক্যাল ডিসক্রিপেন্সিস কেসেস আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসে এটা তো আন্ডার এডজুডিকেশন আছে, কিন্তু এই আন্ডার এডজুডিকেশন কেসে কত সময় লাগবে এডজুডিকেট করতে সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। কেননা 4,80,280টা ভোট আন্ডার এডজুডিকেশন, এটা আমাদের যারা অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশে জুডিশিয়াল অফিসার যারা আছেন ওনারা এই এডজুডিকেশন প্রসেসে ওনারা আছেন। কিন্তু এই 4,80,280টা ভোটে তো অনেক বড় একটা সংখ্যা আছে। এই সংখ্যাটা এলডি কেসেসও মনে হয় এত সংখ্যা ছিল না। লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সিতে বেশিরভাগই স্পেলিং মিস্টেক ছিল। এআরও এগুলাতেও তাই আছে। যতগুলা আন্ডার এডজুডিকেশন আছে সেগুলো এলডি কেসেসগুলাই কিন্তু আন্ডার এডজুডিকেশনে দিয়েছে, যেগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি ছিল। তাহলে এটা আন্ডার এডজুডিকেশনটা কবে পর্যন্ত এটা এডজুডিকেট হবে, বা এরা ভোটটা কিভাবে দিবে? এরা যতদিন পর্যন্ত, তো আমরা যেটা ভোটার লিস্টে যেটা দেখলাম 28শে ফেব্রুয়ারি যে ভোটার লিস্টটা বেরোলো, তাতে 3টা কলাম করে দেওয়া হলো, অ্যাপ্রুভ বলে দেওয়া হলো প্রত্যেকটা ভোটারদের কাছে যে অ্যাপ্রুভডে আমরা পেয়েছি 16,52,936। এটা অ্যাপ্রুভ ছিল। তারপরে দেখালো ডিলেটেড আমাদের জেলাতে আছে 16,117। তারপরে দেখালো আন্ডার এডজুডিকেশনে আন্ডার 4,80,280। এটা এই আন্ডার এডজুডিকেশনে এটা তখন আমরা জানতে পেরেছিলাম যে সাপ্লিমেন্টারি ভোটার লিস্টটা বেরোবে। এখন পর্যন্ত আমরা 28 তারিখের পরে 1, 2, 3, 4, আজকে 5 তারিখ, এখন পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট আমাদের কাছে আসেনি। এখন এই যে যারা ডিলেটেড কেস আছে, ধরুন 16,117 ডিলেটেড কেস আছে, এদের তো আমরা অ্যাপিলটা করতে পারবো। যেটা বলা হয়েছিল যে ডিইওর কাছে এটা অ্যাপিলটা করা যাবে। তো ওই ডকুমেন্ট দিয়ে তারও কোনো ফরম্যাট আছে কিনা, তার কোনো এখন পর্যন্ত আমরা কোনো ফরম্যাট পাইনি। আজকেও আমি আমাদের ইসলামপুর এসডিওর সঙ্গে কথা বলেছিলাম, উনি বলছেন যে আপনি বিডিও অফিসে উইথ ডকুমেন্টস হার্ড কপিটা জমা দিয়ে দেন। বিডিও অফিসে হার্ড কপিটা আপনারা জমা দিয়ে দেন টোটাল ডকুমেন্টসটা দিয়ে। তো ডিলেটেড যেগুলো কেস আছে, আমার পাশে বসে আছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আছেন, ইসলামপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, ওনার নামটাও আন্ডার এডজুডিকেশনে আসছে। উনি টোটাল ডকুমেন্টস ওনার দিয়েছিলেন। ওনার বাবার নাম 1995 ভোটার লিস্টে ছিল, 1995। ইলেকশন কমিশন যেহেতু 2002 করে দিল, তার আগেই যদি ভোটার লিস্টে 2002 আগে 2000 সালে ওনার বাবা মারা গেছে, ওই জন্য ওনার 2002 ছিল না। তো 1995টা আমরা এখানে জমা দিয়েছিলাম, সেটা কিন্তু এন্টারটেন করা হলো না। আমাদের জেলার, আমাদের মহকুমার গোয়ালপুকুরের যিনি সিনিয়র মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী গোলাম রব্বানী সাহেব, ওনার নাম আন্ডার এডজুডিকেশন। আমাদের পঞ্চায়েত সমিতি, চাকুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি আনোয়ার, ওনার নামও আন্ডার এডজুডিকেশন আছে। তো এডজুডিকেশন প্রসেসের ব্যাপারটাতে কতদিনে এডজুডিকেট হবে এটা তো আমরা কেউই অ্যান্টিসিপেট করতে পারছি না। সবার তো পেপার জমা দেওয়া আছে, অল ডকুমেন্ট। যারা ডিলেটেড কেস আছে, এই ডিলেটেড কেসের বিরুদ্ধেও সবাই ডকুমেন্ট জমা দিয়েছে, তারপরেও কেসেসগুলো ডিলেটেড হয়েছে। আর আন্ডার এডজুডিকেশন যেগুলো আছে ওগুলো সবগুলোই পেপার জমা দেওয়া আছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে সবগুলোই কেসেসগুলো তখনই সব ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছিল যে 2002 এডজুডিকেশন কেসেস যতগুলো আছে সবারই কিন্তু 2002 লিঙ্কেজ আছে। প্রথমে বলা হয়েছিল 2002 যাদের লিঙ্কেজ আছে, যাদের বাবা মার নাম আছে, ঠাকুরমা, ঠাকুরদাদা, ঠাকুমার নাম আছে, তাদেরকে কোনো কাগজ দেখাতে হবে না। এখন তো প্রতি মুহূর্তে কাগজ 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 চাচ্ছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বময় নেত্রী, উনি সুপ্রিম কোর্ট পর্যন্ত নজিরবিহীন একটা সুপ্রিম কোর্টে লড়াই করেছেন যেন কারো ভোটাধিকারটা যেন খর্ব না করতে পারে, সবাই যেন ভোটটা দিতে পারে। তো এখানে যারা ডিলেটেড আছেন তাদেরও সবার কাছে ডকুমেন্টস আছে।
তারাও ডকুমেন্ট তারা আবার অ্যাপিল করবে। আন্ডার এডজুডিকেশন তো এত বড় ফিগার আছে, গোয়ালপুরে ৭৮,০০০-এর মতো আন্ডার এডজুডিকেশন দিয়ে দিয়েছে। তত ৭৮,০০০ মানে সেখানে বিজেপি পেয়েছিল টোটাল ৩১,০০০ ভোট। একটা কনস্টিটিউয়েন্সিতে আন্ডার এডজুডিকেশন হচ্ছে ৭৮,০০০, আর সাপ্লিমেন্টারি কত বেরোচ্ছে, কোন কনস্টিটিউয়েন্সি থেকে কটা সাপ্লিমেন্ট, কোনটা কত এডজুডিকেট হলো, এই ফিগারটাও কিন্তু আমরা কেউ জানতে পারছি না। এবারে প্রথমে বলা হয়েছিল যে ডেলি সাপ্লিমেন্টারি লিস্ট রোজগারে বেরোবে, আজ 5 দিনের মধ্যে আমার জানা নেই যে এখন পর্যন্ত কোনো সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে কি। আমার পাশে আমাদের ব্লক প্রেসিডেন্টও আছেন জাকির হোসেন সাহেব, আমার ডিস্ট্রিক্ট ইউথ কংগ্রেস প্রেসিডেন্টও আছেন কৌশিক গুণ, আমাদের পঞ্চায়েত সমিতির যিনি কর্মাধ্যক্ষা সুমিত্রা বর্মন ভৌমিক, উনিও বসে আছেন। ওনারও এই ব্যাপারে ওনার এক্সপিরিয়েন্সটাও আপনাদেরকে অনুরোধ করবো আপনারা শেয়ার করবেন। আর আমাদের যিনি মন্ত্রী গোলাম রব্বানী সাহেব, উনি কলকাতায় আছেন, উনিও আমাকে ফোন করে বলেছেন যে আপনি আমার কেসটাকে আপনারা ব্রিফ করে দেবেন। সেই হিসাবে রব্বানী সাহেব যিনি সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী, ওনার নামও বলে আন্ডার এডজুডিকেশন আছে। আজকে আনোয়ার ভাই হলো চাকুলিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, তার নামও আন্ডার এডজুডিকেশন আছে। তো এই ব্যাপারে আপনাদের মাধ্যমে আমরা আমাদের ক্ষোভটা প্রকাশ করতে চাচ্ছি যে এইভাবে যে মানুষের সঙ্গে ভোট নিয়ে ভোটাধিকার থাকবে না থাকবে, এগুলো তো প্রশ্ন চিহ্ন আসার কথা না। আজকে এসআইআর করতে হবে, যে কাজটা করতে 2.5 বছর লাগার কথা, সেই কাজটা কাজটা 2.5 মাসের মধ্যে করবে। বাস করে তারাই ভারতীয় মুসলিম, এখানে পাকিস্তানি, আমরা কি বলবো পাকিস্তানি মুসলিমদের নাম তুলতে। আসলে ওটা আজকে আমাদের জেলা সভাপতি, আমাদের অভিভাবক সম্মানীয় কানাডা আপনাদের সামনে একটা প্রেস মিট করে রাজ্য নেতৃত্বের নির্দেশ মতো আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রধান দলের সেনাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতো এই প্রেস মিটের মাধ্যমে আমাদের জেলা সভাপতি আপনাদের মাধ্যমে একটা মেসেজ দিলেন। এই এটার উদ্দেশ্য হচ্ছে যে 4 ডিসেম্বর থেকে আজ অবধি বাংলার মানুষের সাথে, বাংলার ভোটারদের সাথে তৃণমূল আছে, মমতা ব্যানার্জি আছে, অভিষেক ব্যানার্জি আছে, এবং প্রত্যেকটা জেলায় জেলা সভাপতির নেতৃত্বে সমস্ত দল কাজ করছে। এই মেসেজটা দেওয়ার জন্যই আজকে আপনাদেরকে আমরা এখানে ডেকেছি। দলের নির্দেশ মতো জেলা সভাপতি সেটা আপনাদেরকে ব্রিফ করলেন। বিগত 4 ডিসেম্বর থেকে এসআইআর নিয়ে একটা ষড়যন্ত্র হচ্ছে। আপনারা দেখবেন যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর হচ্ছে, শুধু বাংলায় কিন্তু না। বাংলার এসআইআর অন্য রাজ্যের এসআইআর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তো এটা বোঝাই যাচ্ছে যে বাংলায় একটা ষড়যন্ত্র হচ্ছে। বিজেপি বুঝে গেছে যে ভোট হবে, ভোট হলে আবার মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে। তো এই প্রসেসটাকে যত ডিলে করা যায়, মানুষকে যত বিভ্রান্ত করা যায়, বিভ্রান্ত করে মানুষকে যত বিরক্ত করে যদি উত্তেজিত করে দেওয়া যায়, এই একটা চক্রান্ত চলছে। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে যাদের নাম ছিল তারা সবাই ডকুমেন্ট জমা দিয়েছে, কথা ছিল তাদের নাম চলে আসবে। প্রথমে তো কথা ছিল যে ড্রাফট ভোটার লিস্টে যাদের নাম চলে আসবে তাদের আর কোনো চিন্তা নেই, যাদের আসবে না তাদেরকে নোটিশ করা হবে। আমরা দেখলাম কি যে এখানে যারা বিচারাধীনের লিস্টে, যারা ড্রাফট ভোটার লিস্টে নাম যাদের চলে আসছে তারাও বিচারাধীনের লিস্টে আছে। তো ব্যাপারটা পরিষ্কার যে বিজেপি একটা ষড়যন্ত্র করছে। ইসলামপুরে 40,000 ভোটে আমরা 2021-এ জিতছিলাম, ওরা 45,000 এখানে বিচারাধীন করেছে। চোপড়াতে আমরা 66,000 ভোটে জিতেছিলাম, ওখানে 67,000 ভোটে ওরা বিচারাধীন করেছে। আমরা গোয়ালপুরে 74,000 ভোটে জিতেছিলাম, ওখানে 78,000 করেছে। তো এগুলো করেও লাভ নেই, উদ্দেশ্য ভোটে জিতা না। ভোটে তো আমি দায়িত্ব নিয়ে বলছি যে নামগুলো এখানে আছে তালিকায়, 45,000 ইসলামপুরে, 67,000 চোপড়ায়, 78,000 গোয়ালপুরে, এই তালিকাটা বাদ দিয়েও যদি ভোট হয় তৃণমূল খালি জিতবে না, রেকর্ড সংখ্যক ভোটে জিতবে। প্রশ্ন ভোটে জিতা না, তৃণমূলের দায়বদ্ধতা আছে, মমতা ব্যানার্জি মানুষের জন্য আছে, অভিষেক ব্যানার্জি বাংলার জন্য আছে। বাংলার সম্মান, বাঙালির সম্মানকে বাঁচাতে প্রত্যেকটি বৈধ ভোটারের নাম যাতে ভোটার লিস্টে আসে, এই লড়াই আমরা চালিয়ে যাচ্ছি। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে, আমাদের জেলায় খানালাল আগরওয়ালের নেতৃত্বে, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে এটাই মেসেজ দিব, আপনারা ঘাবড়াবেন না, আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। কারণ আপনাদের হয়ে যিনি লড়াই করছেন তিনি মমতা ব্যানার্জি, আপনাদের হয়ে যিনি লড়াই করছেন তিনি অভিষেক ব্যানার্জি। আর এই জেলা
বাংলার মানুষের বৈধ ভোটারদের হয়ে যিনি লড়াই করছেন তিনি কানাইলাল আগরওয়াল। তাই আপনারা আশ্বস্ত রাখুন, আপনাদের ভোটার লিস্টে যতদিন নাম আসবে না ততদিন তৃণমূল বসে থাকবে না, আপনাদের হয়ে লড়াই করবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভূমিকাকে কিভাবে দেখছেন জাকির? ইলেকশন কমিশন সেন্ট্রাল গভর্নমেন্টের ইসিটা টোটালি হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আছে। সমস্ত বিচার বিভাগীয় ব্যবস্থা থেকে শুরু করে দেশের সমস্ত পরিকাঠামোটা ভেঙে দিয়েছে বিজেপি। আজকে গণতন্ত্র মানুষের কেড়ে নিয়েছে, সংবিধানের উপর বারবার হামলা হচ্ছে, এটা তো সংবিধানের উপর হামলা। ইসিকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। অমিত শাহ নরেন্দ্র মোদী বসে ঠিক করছে কোন জায়গায় কি করতে হবে, বাংলায় কিভাবে এসআইআর হবে, বিহারে কিভাবে এসআইআর হবে। তাহলে তো আজকে স্বতন্ত্রভাবে ইসি কাজ করছে না, ইসিও বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের অঙ্গুলি হিলনে কাজ করছে। তো স্বভাব তো ইসিকে তো আর আমরা নিরপেক্ষ বলতে পারছি না। আমাদের পক্ষ থেকে ইসি যদি নিরপেক্ষ ভূমিকা যেদিন দেখাবে নিশ্চিতভাবে আমরা তাদেরকে সাব্বাসী দেব, তাদের হয়ে আমরা মানুষকে বলবো যে ইসি ভালো কাজ করছে। কিন্তু যেভাবে অমিত শাহ একদিন আগে বলে দিচ্ছে, নরেন্দ্র মোদী একদিন আগে যেটা বলে দিচ্ছে, দুদিন পরে দেখা যাচ্ছে ইসি সেটাই ঘোষণা করতেছে, তাহলে ইসিকে আমরা কিভাবে নিরপেক্ষ বলবো? তো স্বভাবটা ইসির উপরে একটা প্রশ্ন চিহ্ন নিশ্চিতভাবে আমাদের আছে। তবে যেভাবেই কাজ করুক, মানুষের স্বার্থে আমাদের মেসেজ, বৈধ ভোটারদের স্বার্থে আমাদের মেসেজ। তৃণমূল আপনাদের সঙ্গে আছে, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আছে, আপনারা ভয় পাবেন। বলছি যে দাদা, একদিকে যেরকম মনে করছেন যে এই যে মানুষ যে হয়রানির শিকার হচ্ছে, তো কোনোভাবে কি মনে হচ্ছে এই হয়রানির ফলে শাসক দল তৃণমূলেরই লাভ হচ্ছে? শাসক দল তৃণমূলের আগাগোড়াই লাভে আছে, কারণ শাসক দল এই লাভ ক্ষতির হিসাব করে না, উন্নয়নের বিচারে শাসক দল লাভে আছে। শাসক দল জন্ম থেকে মৃত্যু অবধি মানুষের সাথে আছে। তো তাই একদিকে তো দেখলেন আপনার বাজেট হলো, একদিকে বাংলার বাজেটে দেখলাম কিষাণ ক্ষেত মজুর, আগে কৃষক বন্ধু ছিল, যারা ক্ষেত মজুর তারা পেত না ডেলি লেবার, তাদের জন্য 4,000 টাকা করে বছরে বরাদ্দ করলো। লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 1500, 1200 থেকে 1700। আজকে যারা বেকার ছেলে তাদের জন্য 1500 টাকা করে মাসে ভাতার ব্যবস্থা করা হলো। আর অন্যদিকে দিল্লি বাংলার জন্য কিচ্ছু নাই, শুধু বঞ্চনা, বাংলাকে অবহেলা। আর ওদিকে আবার বাংলা এসে ভোট চাইছে। তো বাংলার মানুষকে এত যদি বিজেপি বোকা মনে করে তো ভুল ভাবছে। এই বাংলা স্বাধীনতা আন্দোলনে দেশকে দিশা দেখিয়েছে, আগামী দিনে আবার দেশকে দিশা দেখাবে এই বিজেপি বর্বরকে উৎখাত করে দেশে আবার মানুষের একটা সরকার গড়বে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির নেতৃত্বে। ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে কি সমস্যা হয়েছে আর কি, আপনার যদি একটু বলেন। সমস্যা কিছু না, আমার তো সব ডকুমেন্টস আমি জমা দিয়েছি। তো আমার বাবা হলো 2000 সালে মারা গেছে। আর আমরা যে ঠিকানায় আগে থাকতাম পলাশী বিডিও অফিস, তো ওই ঠিকানাটা আমরা স্থানান্তরিত করে রানাঘাট আসি। ওই ঠিকানা আসার পরে আমার মা অনেকবার চেষ্টা করেছে ভোটের নাম তুলতে। তো মা তো অত কিছু বোঝে না, অনেক আগে যেটা হয় 30-35 বছর আগেকার গল্প এটা। তো তখন মাকে বলা হয়েছিল আপনি যে ঠিকানাটা ছিলেন ওখান থেকে ভোটটা ট্রান্সফার করতে হবে। তো মা যথারীতি ওখানে গেছে। তো 2002 সালে এসআইআর হয়েছিল, কেউ জানে না তখন, আমরা তো বুঝতেই পারিনি। এখন যেরকম সবাই জানছে, বুঝছে, এত কিছু হয়েছে, তখন যদি ওই ব্যাপারটা থাকতো তাহলে নিশ্চয়ই আমার মা যেত। তো কোনো কারণে মা 2002 সালে ওখান থেকে ভোটার কার্ডের নামটা কেটে গেছে। কেটে যাওয়ার পরে তো ওখান থেকে যখন কেটে গেছে তো মা আবার পরে গিয়ে ভোটটা ট্রান্সফার করে নিয়ে এসে 2005-এ নামটা উঠেছে। এখন আমরা সবাই জমা দিয়েছি, আমার ভাইয়েরটা এসছে ফাইনাল লিস্টে, আমারটা বিচারাধীন করে রেখে দিয়েছে, আমার মারটা ডিলেট চলে এসেছে। এরা ইচ্ছা মতন এগুলো করছে, বেছে বেছে কিছু সংখ্যক লোককে টার্গেট করে এটা করছে। এখন আপনি কি করবেন আর কি? আমি এখন কি করবো, আমি এটাই চাই যেন আমার ভোটার লিস্টে নামটা উঠে যায়, কারণ পরবর্তী জেনারেশন আমার ছেলেরা আছে, তারাও তাহলে অসুবিধায় পড়তে পারে। এখন যেমন আমার মা কোনো কারণে, আমার মার মিস্টেক হয়ে গেছে দেখে আমরা আজকে অসুবিধায় আছি। এমনকি আমার 1995 সালে আমার বাবার ভোটের আই কার্ডটা এখনও আমার কাছে আছে। মাঠটা বিডিও অফিসে জমা নিয়ে নিয়েছিল দেখে মাঠটা পাইনি, আমার বাবার 1995 সালে ভোটের কার্ডটা আছে। আর আমাদের ওখানে যে বাড়ির দলিলটা ছিল 1965 সালে কেনা আমাদের ওই বাড়িটা। তো আমার ওখানে এখনো আমার কাকু, আমার দাদা সবাই আছে, ওদের 2002 সালে ভোটার লিস্ট ওখানে নাম আছে, কিন্তু ওরাও স্থানান্তরিত হয়ে গেছে, ওরা এখন কৃষ্ণনগর চলে এসেছে। তো যেহেতু ওরা 2002 সালে ভোটটা দিয়েছিল দেখে ওদের নামটা আছে, আর আমরা 1997 সালে ওখান থেকে, মানে 2000-এর আগে আর কি, আমরা যখন ছোট তখন ওখান থেকে চলে আসি। আমার ভাইয়ের জন্ম ওখানে, সব কিছু দিয়েই আমাদের ওখানে, মানে ওখানেই আমাদের বাড়ি আর কি, আদি বাড়ি। তো কোনো কারণে আমরা ওখান থেকে এখানে চলে আসার পরে আমাদের এই মানে ঝামেলাটাই আমরা পড়েছি এখন। তাহলে তো এই পরিস্থিতি দাঁড়াবে। যাদের এই ভোটার লিস্টে নাম আছে 2024-এ যারা ভোট দিয়েছে তাদেরকে আবার একটা সুযোগটা দেওয়া হোক না কেন,
যে ভাই বাই দিস টাইম এসআইআর প্রসেসটা চলুক, 2024-এর ভোটার লিস্টটা যদি অ্যাডপ্ট করা হয় যে ভাই 2024-এ পার্লামেন্ট ইলেকশনে যারা যারা ভোটার ছিলেন সেই ভোটার লিস্টটা ইলেকশন কমিশন অ্যাডপ্ট করে নিয়ে এটা প্রসেস কমপ্লিট করতো। যদি এটা কমপ্লিট হয়ে যেত তাহলে এটাকে প্রায়োরিটি দিত, যদি কমপ্লিট না হতো তাহলে তো ইলেকশনটা তো ডিউ টাইমে করতে হবে। এখন এই প্রসেসটাতে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেসে অনারেবল সুপ্রিম কোর্ট এটা জুডিশিয়াল অফিসারদের দায়িত্ব দিয়েছেন অ্যাডজুডিকেট করার। তো আমরাও বুঝতে পারছি না, যেহেতু সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট ডে টু ডে বের করার তো সেটা বেরোচ্ছে না, কতগুলো অ্যাডজুডিকেট হচ্ছে সেটাও আমরা বুঝতে পারছি না। আবার এটাকে এই ব্যাপারটাতে দল থেকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আপনারা আপনাদের যেগুলা ভোটারদের, আমাদের মুখ্যমন্ত্রী আমাদের দলের সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই এই ব্যাপারটাতে একটা উনি স্মেল করেছিলেন যে এখানে একটা অসুবিধা হবে আগামী, সেই জিনিসটাতেই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখন আমাদের ওই ভোটার লিস্টের ব্যাপারটা এখনো কোনো ক্লিয়ার পিকচার নেই। একটা অ্যামাউন্ট অ্যাবাউট ইন দ্য স্টেট 60 লক্ষর মতো লোক আন্ডার অ্যাডজুডিকেশন আছে, অ্যাবাউট 60 lakhs আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তো এটা এখন সময়ও ঘনিয়ে আসছে, ইলেকশনের টাইমও ঘনিয়ে আসছে, এই কীভাবে অ্যাডজুডিকেশন হবে এটাতে। আর আমাদের একটাই দাবি আছে, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি এই ব্যাপারটা নিয়ে আগামীকালই মেট্রো চ্যানেলে উনি ধর্নায় বসবেন। অনারেবল সুপ্রিম কোর্টেও 10 তারিখে এসআইআর নিয়ে একটা ডেট আছে। আমরা এটাই চাচ্ছি, আপনাদের মাধ্যমে এটাই বলতে চাচ্ছি যে কারো যেন ভোটাধিকারটা খর্ব না হয়, সবাই যেন নিজের ভোটাধিকার, সবাই যেন ভোটটা দিতে পারেন। সে যে দলই করুক না সেটা ব্যাপার না, সবাই যেন ভোটটা দিতে পারেন এই ব্যবস্থাটা যেন করে অনারেবল সুপ্রিম কোর্টও এই জন্য এই ব্যবস্থাটা করে যে যাদের ভোটাধিকার আছে সে তার জন্য ভোটাধিকারটা খর্ব না হয়। বলছি কোনোভাবে কি আপনাদের এটা মনে হচ্ছে যে অ্যাডজুডিকেশন রাখা মানেই তাদের কাছ থেকে ভোটাধিকারটা কেড়ে নেওয়ার একটা প্রসেস? কেড়ে নেওয়া প্রসেস না, কিন্তু ডিলে তো হচ্ছে। আমরা তো বুঝতে পারছি না যে সাপ্লিমেন্টারি কত বেরোচ্ছে। যেটা কথা ছিল যে রোজ যেটা যত অ্যাডজুডিকেট হবে সেটা সবগুলো সাপ্লিমেন্টারি ভোটার লিস্টটা বেরোবে, কিন্তু আজকে 5 দিন হলো এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট পাইনি। যারা ডিলেটেড কেস আছে তারা সবাই নিজের প্রপার ডকুমেন্ট জমা দিয়েছে। যারা আন্ডার অ্যাডজুডিকেশন আছে সেটা তো সব লজিক্যাল ডিসক্রিপেন্সি কেস আছে, সে তো সব স্পেলিং মিস্টেক আছে। তাতে ভোটারের কি করণীয় আছে সেগুলো তো ইমিডিয়েট অ্যাডজুডিকেশনটা এগুলো করা দরকার আছে। এলডি কেসেসগুলো আর তো অ্যাডমিটেড আছে, এলডি কেসেসগুলো তো সব ভোটার লিস্টে অ্যাডমিটেড আছে না, তারা জেনুইন ভোটার্স আছে, খালি তথ্য সংক্রান্ত কিছু ভুল আছে। এটা তো না যে সে ইজ নট এ ভোটার, হি অর সি ইজ নট এ ভোটার, সেটা তো অ্যাডমিট করা হচ্ছে। যখনই আপনি লজিক্যাল ডিসক্রিপেন্সি কথা বলছেন তার মানে এটা মেনে নেওয়া হচ্ছে যে হি জেনুইন ভোটার, এবং তার স্পেলিং মিস্টেক হয়েছে। তো সেটাকে তো অ্যাকচুয়ালি তাড়াহুড়োটা মানে স্পিডি ট্রায়ালটা স্পিডি না হলে আমরা মনে করছি যে অনেকেই ভোটার লিস্ট থেকে অনেকের নাম বাদ পড়ে যাবে। আজকে বলছেন যে নমিনেশনের লাস্ট ডেট পর্যন্ত সে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে, কিন্তু সে কি করে নমিনেশন ফাইল করবে? ইলেকশন কন্টেস্ট করতে ব্যাপার আছে, সে আমি লাস্ট ডেটে আমার নামটা বেরোবে কি বেরোবে না তার করতে এভরি ডাউট। তারপরে বেশ করে তো কেউ নমিনেশন ফাইল করতে পারে না। আর ভোটারদেরও যে লাস্ট ডেট পর্যন্ত যদি তার সাপ্লিমেন্টারি না বেরোলো তাহলে কি সে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেল? এগুলো অনেকগুলো ইফস অ্যান্ড বাটস আছে। আমরা আপনাদের মাধ্যমে আমাদের এটাই বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে আমরা যেন সবার ভোটাধিকার যেন রক্ষা হয়, কেউ যেন ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়। মানুষ আতঙ্কে রয়েছে, এত বিশাল পরিমাণে অ্যাডজুডিকেশন হচ্ছে, তারা কি করবে আগামী দিনে বুঝে উঠতে পারছে না। সাধারণ মানুষের জন্য কি বার্তা দিবেন যাদের নাম এখন অ্যাডজুডিকেশনে রয়েছে? আমরা সবাইকে মানে পুরো জেলাতে আমরা মিটিং করে বলেছি যে আতঙ্কিত হবেন না। আমাদের দলের সর্বময় নেত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, উনি এই ব্যাপারে যথেষ্ট ওয়াকিবল আছেন। আমরা ওনাদেরকেও পরিষ্কার জানিয়েছি গোটা ব্যাপারটাই। খালি উত্তর দিনাজপুর জেলা না, সব জেলাতেই কম বেশি একই ইতিহাস আছে যে সেখানে সব জায়গায় বলছে 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন আছে, 60 lakhs আন্ডার অ্যাডজুডিকেশন আছে। সেটা কিভাবে স্পিডি অ্যাডজুডিকেট করবেন যারা জুডিশিয়াল অফিসার যারা আছেন, এই ব্যাপারে আমরা জানিয়েছি দলের উদ্যোক্তা নেতৃবৃন্দকে, পুরোটাই আমরা ব্যাপারটা জানিয়েছি। বিজেপি কি বিচারাধীনের আড়ালে সরকারের ক্ষমতায় আসতে চাইছে, কি মনে করছেন? বিজেপি ভোট কাটতে চাচ্ছে, ও জানে ভোটে জিততে পারবে না। বললাম না, গোয়ালপুরে ভোটে পেয়েছিল 31,000, ওখানে আন্ডার অ্যাডজুডিকেশন করে দিয়েছে 78,000। বিজেপির একটাই উদ্দেশ্য, আমরা যদি ভোট কাটাকাটি করে
যদি কিছু সুবিধা করতে পারি। এখানে পশ্চিমবাংলায় ভোট কাটাকাটি করার কোনো স্কোপ নেই। যত আন্ডার এডজুডিকেট আছে 100% আন্ডার এডজুডিকেশন, ওখানে ডিলেশনের কোনো স্কোপ নেই। আন্ডার এডজুডিকেশনের ডিলেশন কি হবে? ওখানে তো লজিক্যাল ডিসপেন্সি কেস আছে। আন্ডার এডজুডিকেশন সব লজিক্যাল ডিসপেন্সি আছে। বিজেপি একটাই চক্রান্ত চালাতে চাচ্ছে যে এখানে ভোটার লিস্ট থেকে ভোটারদের নাম বাদ দিয়ে তারপর নিজের মতো করে ভোট করিয়ে নেওয়া। সেটা পশ্চিমবাংলায় সম্ভব হবে না। সেটা আমাদের সংগঠনও খুব শক্তিশালী আছে। কোনো মানে বিধানসভা দূরের কথা, একটা বুথেও সেই কাজটা বিজেপি করতে পারবে না। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোচ্ছে না, তাহলে তৃণমূল চুপ করে বসে আছে কেন? ওই জন্য তো আপনাদের মাধ্যমে আমরা এটা ভেন্টিলেট করতে চাচ্ছি যে 5 তারিখ হয়ে গেল, যেটা কথা ছিল যে প্রত্যেক দিন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট বেরোবে। এডজুডিকেশন, আন্ডার এডজুডিকেশন যতগুলো কেস আছে পার ডে কতগুলা এডজুডিকেট হলো সেটা সাপ্লিমেন্টারি ভোটার লিস্টের মাধ্যমে আমরা বুঝতে পারবো। কিন্তু 5 তারিখ হয়ে গেল, 5 দিনের মধ্যে আমরা একটাও এখন পর্যন্ত সাপ্লিমেন্টারি লিস্ট আমরা দেখিনি।